ইতিহাস গড়ার হাতছানি দিয়েও গড়া হলো না ইতিহাস। কিছুটা মনক্ষুণ্ণ হয়েই কি মাঠ ছেড়েছেন নাহিদ রানা? পাকিস্তানের ব্যাটিং ধসে বাংলাদেশের সর্বোচ্চ বোলিং ফিগার হওয়ার সুযোগ মিস করেছেন চাপাই এক্সপ্রেস। তবে গড়েছেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ফাইফার নেয়ার কীর্তি। বিস্তারিত জানাবেন রেদওয়ান শাওন। নাহিদ রানা মন খারাপ করতেই পারেন, তার সামনে সুযোগ ছিল বাংলাদেশের হয়ে ইতিহাস গড়ার। বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ বোলিং ফিগারটা নিজের নামের পাশে করে নেয়ার, কিন্তু পাকিস্তানের যে ব্যাটিং ধস, এই ব্যাটিং ধসটাই নাহিদ রানার সেই স্বপ্নে গুড়ে বালি ঢেলেছে। নাহিদ রানা আজকে যা করেছে, 10 থেকে 15 বছর পরেও যদি জিজ্ঞেস করা হয় নাহিদ রানার পাকিস্তানের বিপক্ষে এই স্পেলটা কি মনে আছে, আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেট প্রেমী এই স্পেলটা মনে রাখবে এবং মনে রাখা উচিত। আজকে বাংলাদেশ যেভাবে খেলেছে, বাংলাদেশ পুরো দলের বোলিং ইউনিট যেভাবে খেলেছে, এর পুরো কৃতিত্ব আসলে নাহিদ রানাকে দিতে হবে। তার সামনে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি, তাসের ঘরের মতো আসলে গুড়িয়ে পড়েছে। আমি যদি পাক ব্যাটারদের কথা বলি, দুজন অনভিজ্ঞ ব্যাটার সাদাকাত আর শামিল হোসেনকে প্রথমে তুলে নিয়েছেন। তারপরের 3জন যে অভিজ্ঞ ব্যাটার রয়েছে, সালমান আলী আঘা, মোহাম্মদ রিজওয়ান এবং সাহিবজাদা ফারহান, এমন 3জন বিশ্ববরেণ্য ক্রিকেটারকে তিনি নিজের পকেটে পুরে নিয়েছেন এবং তার সামনে আসলে তারা দাঁড়াতেই পারেনি। পুরো ইনিংসটা যদি বলি, নাহিদ রানা সবসময় 140, 145 এমন স্পিডেই বল করতে আমরা তাকে দেখতে পাই, কিন্তু দীর্ঘ সময় কিন্তু তিনি ওয়ানডে ফরম্যাটে খেলেননি। এর আগে 5টা ওয়ানডে খেলেছেন, এরপর থেকে কিন্তু দীর্ঘ সময় তিনি বাইরে ছিলেন, স্কোয়াডের বাইরে ছিলেন, ওয়ানডে ক্রিকেট থেকে বাইরে ছিলেন। সেখানেই টিম ম্যানেজমেন্ট এবং মেহেদী হাসান মিরাজ নাহিদ রানার উপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার পুরোপুরি প্রতিদানটা দিতে পেরেছেন নাহিদ। আজকের এই ম্যাচে অন্যান্য বোলারদের যদি কথা বলি, অন্যান্য বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন দীর্ঘ সময় পর আসলে বোলিংয়ে নিজের ম্যাজিক্যাল যে ফিগার, সেই ফিগারটা দেখাতে পেরেছেন। 3 উইকেট নিয়েছেন, 10 ওভার বল করেছেন, 29 রান দিয়েছেন। রানের দিক দিয়ে সব থেকে কম খরচে বোলারটা ছিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন সামনে থেকে যেভাবে নেতৃত্ব দেওয়ার কথা, ক্যাপ্টেন সেভাবেই দিয়েছেন। মাঠের যে ফিল্ডিং সেট থেকে শুরু করে বোলিং কীভাবে সাফল করবে, সেটাও তিনি ঠিকঠাক করেছেন। বাংলাদেশের অন্যান্য 2 পেসার রয়েছে, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, দুজনেই একটি করে উইকেট পেয়েছেন। আমরা যদি টোটাল 10 উইকেটের কথা বলি, 7টা উইকেটে কিন্তু পেসাররা পেয়েছে, অর্থাৎ 70% যে উইকেট, সেই উইকেট শিকার করেছে পেসাররা। আমরা বলি মিরপুরকে ধানক্ষেত কিংবা মিরপুরকে স্পিনিং ট্র্যাক, সেই স্পিনিং ট্র্যাকের যে একটা মিথ, সেই মিথটা আসলে ভেঙেছে আজকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা। যদি আমি পেসারদের কথা বলি, নাহিদ রানা বাংলাদেশের দ্বিতীয় পেসার যিনি পাকিস্তানের বিপক্ষে ফাইফারটা নিয়েছেন। এর আগে মুস্তাফিজুর রহমান আসলে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিয়েছিল। তবে নাহিদ রানাকে নিয়ে স্পেশালি বলতেই হয়, নাহিদ রানার এই স্পেলটা বাংলাদেশ মনে রাখবে আরও দীর্ঘ সময়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। শর্ট বল আর গতির মিশেল পাকিস্তানকে কুপকাত করে ছেড়েছেন নাহিদ রানা। ক্যারিয়ার সেরা বল করার দিনেও নিজেকে রাখছেন একেবারে সাধারণের কাতারে। পাকিস্তান কোচ মাইক হেসানও মুগ্ধ হয়েছেন নাহিদের বোলিং দেখে। মিরপুরের উইকেটে পেস বিপ্লব, তাও আবার একের পর এক শর্ট বলের গোলা। স্লো উইকেটের তকমা লেগে থাকা মিরপুরের টাইগার বোলারদের শর্ট বল মানেই বল বাউন্ডারি ছাড়া, সেটাকে রীতিমতো ভুল প্রমাণ করেছেন নাহিদ রানা। গতির পাশাপাশি শর্ট বলের পশ্চা সাজিয়ে বিপদে ফেলেছেন পাকিস্তানের ব্যাটারদের। অবশ্য এর পেছনে কৃতিত্ব দিয়েছেন 2 সিনিয়র, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। প্রথমে ফিজ ভাই এবং তাসকিন ভাই বোলিং করতেছিল, সো তাদের সাথে কথা বলতেছিলাম মাঠের মধ্যে যে ভাই উইকেটে কী হতেছে না হতেছে। তো সো তারা তখন বললো যে উইকেটে হিট করলে কিংবা একটা জায়গাতে লাইন মেনটেন করলে ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট খেলা। সো আমি ওই জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে। গতি দিয়ে নাহিদ রানা পরিচিতি পেয়েছেন আগেই, আজ করলেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং। তারপরও নিজেকে রাখছেন একেবারে ডাউন টু দ্য আর্থ। আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি মনে করি একটা নর্মাল মানুষ, এবং আমি চেষ্টা করি যে কেমনে আমি ভালো পারফরমেন্স দিতে পারবো। আলহামদুলিল্লাহ ভালো করতেছি, এই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করবো লং টাইম পর্যন্ত। নাহিদ রানার গতি মুগ্ধ করেছে পাকিস্তান কোচ মাইক হেসানকেও। Naheed Rana was exceptional, until he came into the game. আমি প্রথমবার নাহিদ রানাকে সামনাসামনি বোলিং করতে দেখলাম। আগে টিভিতে দেখেছি, অনুশীলনেও তাকে দেখেছি বেশ জোরের ওপর বল করতে, সারফেসেও বেশ জোরে বল করে। ওয়ানডেতে 5 উইকেট পাওয়া সবসময় স্পেশাল, পুরোটাই ওর কৃতিত্ব।
নাহিদ উড়বেন, বাংলাদেশকে ওড়াবেন, তবে ওই যে নিজেকে সাধারণ ভাবছেন সেই ভাবনার সাথে মাঠে হয়ে উঠবেন আরও অসাধারণ। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে এখনই অতিথি দলকে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম বলছেন, ট্রু উইকেটের পরিকল্পনা কাজে লেগেছে দারুণভাবে। স্বস্তি ঝরল নাহিদ রানাতেও। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের উপস্থিতি নিয়েও উচ্ছ্বসিত শাহনিয়ান তানিম। পাকিস্তানের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচাইতে দাপুটি জয়। সঙ্গে আছেন বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম, কথা বলবো তার সঙ্গে। তানিম ভাই, স্বাগত আপনাকে। দুর্দান্ত একটা জয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় এই মোমেন্টামটা খুব দরকার ছিল। আমরা যেহেতু এখন আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, আমরা ওয়ার্ল্ড কাপ ওয়ানডের দিকে আগাচ্ছি, আমাদের এই প্রিপারেশনটাও ইম্পর্টেন্ট। আমি মনে করি উই হ্যাভ আ স্কোয়াড দ্যাট ইজ কম্পিটেবল উইথ এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি যখন বাংলাদেশে খেলবে। আমি মনে করি যে এটা টিপিক্যাল বাংলাদেশি উইকেটও ছিল না, আমরা বাংলাদেশের ব্যাটিংয়ে সেই উদাহরণটা পেয়েছি। আমি মনে করেছি যে যেভাবে করে নাহিদ রানা বল করেছে এবং যেভাবে করে উইকেটগুলো পেয়েছে, সেখানে বোঝা গিয়েছে ইটস আ ভেরি স্পোর্টিং উইকেট। এবং বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও দেখা গিয়েছে, এমন কিন্তু না যে ওরা ডিউতে বোলিং করেছে বা কোনো কিছু, ওরাও এনাফ টাইম পেয়েছিল ওটাতে করার জন্য। আই থিঙ্ক উই ডিড আ ভেরি গুড জব। প্রধানমন্ত্রী কন্যা এসেছেন খেলা দেখতে, বাড়তি বুস্ট আপ কিনা এটাও? অবশ্যই আমি খুব সামনাসামনি ওনাকে সবসময় দেখেছি টিভিতে যে উনি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক চিন্তা করেন। আমি সবসময় খবর পেয়েছি যে উনি বাংলাদেশের সব কিছু, ইভেন কি আপনি সিসিডিএমের যে লিগগুলো হয় সেগুলোরও খবর রাখেন। আজকে ওনাকে প্রথমবার সৌভাগ্য হলো সামনাসামনি দেখার, এবং ওনার মুখে এবং ওনার এক্সপ্রেশনসের যে উৎসাহটা আমরা দেখতে পেরেছি, আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্রাইট ফিউচার। কারণ একটা প্রধানমন্ত্রীর কন্যা যখন এরকম ইন্সপিরেশন দেখাবে বাংলাদেশে মাঠে এসে বাংলাদেশের খেলা দেখানোর, তখন সেটা খালি আমাদের জন্য না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং প্রত্যেকটা দর্শকের এবং এনিবডি হু লাভস বাংলাদেশ, তার জন্য অনেক একটা উৎসাহের ব্যাপার। আমরা বলি যে মর্নিং শোজ দ্য ডে, আর মর্নিং অর্থাৎ প্রথম ম্যাচে বাংলাদেশ এমন দাপুটি জয় পেয়েছিল, এমন জয়ের পরে কি প্রত্যাশাটা আরেকটু বেরোয় গেল কিনা? অবশ্যই। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণই আমি শুনছিলাম যে মানুষ এখন 3-0 স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা তো অবশ্যই ভালো, এবং আমরা মনে করি যে আমরা এনাফ গুড সাইড টু উইন ইট 3-0। আপনারা যদি আমাদের বোলিং সাইড দেখেন, আমাদের বোলিং সাইড ভেরি কম্পিটিটিভ। ব্যাটিংয়েও যদি বলেন, আমার কাছে মনে হয় গুড ব্যাটিং সাইড। আপনি লিটন আসাতে, আফিফার সাথে স্কোয়াডটা আরও ভালো হয়েছে। আপনি আজকে আমাদের ভালো বোলারগুলো, তাসকিন ভালো বল করেছে, মুস্তাফিজ ভালো করেছে, মিরাজ ভালো করেছে, রিশাদ হয়তো সেই সুযোগটা পায়নি। সো আমার কাছে মনে হয় যে উই আর আ ভেরি কম্পিটিটিভ ওয়ানডে সাইড, এবং সেটা ওয়ার্ল্ডের যে কোনো সাইডের জন্য আমরা ভালো করার আশা রাখতে পারি। ধন্যবাদ শাহনিয়ান ভাই আপনাকে। বিসিবি পরিচালক শাহনিয়ান তানিনের যেমনটা স্বপ্ন 3-0 ক্লিন সুইপ করবে বাংলাদেশ, তেমনটাই বোধহয় স্বপ্ন টাইগার সমর্থকদের, এবং 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যে সমীকরণ, সেই সমীকরণ কিছুটা সহজ করার সঙ্গে র্যাঙ্কিংয়েও ক্যারিবিয়ানদের টপকে 9-এ উঠে যাওয়া। এখন দেখার বিষয় টাইগাররা সেই স্বপ্নে বাস্তব রূপ দিতে পারে কিনা। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। মাত্র 7 ওভারে নাহিদ রানার 24 রানে 8 উইকেটের আগুন ঝরা স্পেলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং এখন তার নামই। কাটার মাস্টার ফিজার রেকর্ডটাও ভেঙে দিলেন রানা। এই দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের 5ম সেরা বোলিং হিসেবেও জায়গা করে নিয়েছে। 7 ওভারেই নাহিদ রানা লিখে দিলেন এমন এক ইতিহাস যা পাকিস্তানের জন্য হতাশার আর বাংলাদেশের জন্য গর্বের। পাকিস্তান প্রথম ওয়ানডেতে মিরপুরে অল আউট হয়েছে মাত্র 114 রানে। ওডিআইতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এটাই সর্বনিম্ন স্কোর। শুধু তাই নয়, সব দেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের 8ম সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। এই গল্পের আসল নায়ক একজনই, নাহিদ রানা। 24 রান খরচায় 5 উইকেট, রীতিমতো ঝড় তুলেছেন। রানার আগুন ঝরা স্পেলে দিশেহারা পাকিস্তানের ব্যাটাররা বুঝে ওঠার আগেই উইকেট উড়ে যাচ্ছিল একের পর এক। প্রতিটা বল ছিল নতুন বিপদের বার্তা। এই ফাইফারের মাধ্যমে নাহিদ রানা গড়েছেন নতুন রেকর্ড। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সেরা বোলিং এখন তার দখলে। এর আগে এই রেকর্ড ছিল মোস্তাফিজুর রহমানের। 2019 বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে তিনি 75 রান দিয়ে নিয়েছিলেন 5 উইকেট। সেই রেকর্ড এখন ইতিহাস। নতুন অধ্যায়ের নাম নাহিদ রানা। শুধু পাকিস্তানের বিপক্ষেই নয়, নাহিদ রানার আজকের পারফরমেন্স বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও জায়গা করে নিয়েছে বাংলাদেশের 5ম সেরা বোলিং হিসেবে। তালিকার শীর্ষে এখনও আছেন মাশরাফি বিন মুর্তজা। 2006 সালে কেনিয়ার বিপক্ষে তিনি 26 রান খরচায় 6 উইকেট নেন। বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন স্কোরের তালিকায় এখন শীর্ষে 114 রান। এর আগে তারা 161 রান করেছিল 1999 সালে নর্দাম্পটনে। 177 রানে অল আউট হয়েছিল 2011 সালে চট্টগ্রামে। আর ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সব দলের সর্বনিম্ন ইনিংসের তালিকায় পাকিস্তানের এই 114 রান এখন অষ্টম স্থানে। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন দলীয় ইনিংস জিম্বাবুয়ের। 2009 সালে টাইগাররা মাত্র 44 রানে গুটিয়ে দিয়েছিল জিম্বাবুয়েকে। ডায়না জারিন, স্টার নিউজ। মিরপুরে টাইগারদের সিরিজের প্রথম ম্যাচ জয়ের দিনে দারুণ এক অভিষেক হলো জাইমা রহমানের। প্রধানমন্ত্রীর কন্যা হোম অফ ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই সাক্ষী হলেন দারুণ এক জয়ের। পুরোটা সময় স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ উপভোগ করেছেন জাইমা, উৎসাহ দিয়েছেন বাংলাদেশ দলকে। সদা হাস্যোজ্জ্বল, সদা বিনয়ী প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান হোম অফ ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে 11 বছর পর ওয়ানডে সিরিজ, ঘরের মাঠে এমন উপলক্ষ কেই বা মিস করতে চায়। তাই তো জাইমা সিদ্ধান্ত নিলেন সাক্ষী হবেন ঐতিহাসিক মুহূর্তের। আগে এই খবর চাউর হয়েছিল প্রধানমন্ত্রী কন্যা আসছেন শেরেই বাংলায়। তাই উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছিলেন বিসিবির একাধিক পরিচালকও। ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয় জাইমাকে। জাইমাও স্মিত হাসিতে করেন কুশল বিনিময়। পুরোটা সময় স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন জাইমা রহমান। সঙ্গে ছিলেন গৃহ পরিচালিকা থেকে পরিবারের একজন সদস্য হয়ে যাওয়া ফাতিমাও। প্রাণভরে জাইমা উপভোগ করেছেন নাহিদ রানার বোলিং, তানজিদ তামিমের ব্যাটিং। এর আগেও বাংলাদেশের ম্যাচ দেখেছেন জাইমা রহমান, তবে সেটা হোম অফ ক্রিকেটে নয়, 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের সাউদাম্পটনে। হোম অফ ক্রিকেটে এটাই তার দর্শক হিসেবে অভিষেক। আর সেই ম্যাচে 209 বল আগে 8 উইকেটের দাপুট জয়ে সাক্ষী হলেন জাইমা রহমানকে। তাই টাইগার সমর্থকদের লাকি চার্মও বলা যায়। সঙ্গে প্রত্যাশা করাও যায় সমর্থনের ধারাবাহিকতা বজায় থাকবে সিরিজের বাকি ম্যাচগুলোতেও। ধীর পায়ে ধীর লয়ে ধীরে ধীরে বের হয়ে এলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, যার চোখে মুখে রাজ্য জয়ের আনন্দ আর হবেই না বা কেন। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রবল প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে যে সবচাইতে বড় জয়টা পাওয়া গেছে। ক্রিকেট বাংলাদেশে শুধুমাত্র একটা খেলাই নয়, ক্রিকেট মানে যেন আবেগ, ভালোবাসার চূড়ান্ত বিচ্ছরণ। আর প্রধানমন্ত্রী কন্যার এমন আগমন সেই আবেগ, সেই ভালোবাসায় যেন দিল পূর্ণতা। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে নড়েচড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে এনএসসি। তবে কমিটির কার্যক্রম যাতে আইসিসি বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সে বিষয়ে সতর্ক এনএসসি। অন্যদিকে তৃণমূলের সাংগঠনিক অবকাঠামো আবারও ঢেলে সাজাতে অ্যাডহক কমিটি গঠনের নোটিশ জারি করেছে সংস্থাটি। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গেল বছরটা পার করেছে দেশের ক্রীড়াঙ্গন। নানা চড়াই উতরাই পেরিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে বিসিবির নির্বাচন। নির্বাচনের আগ থেকেই অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করে আসছিল বিসিবি সংশ্লিষ্ট খেলোয়াড় ও সংগঠকদের একটি অংশ। সম্প্রতি সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সহ 40টি ক্লাবের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন জাতীয় ক্রীড়া পরিষদে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করল এনএসসি। কমিটিতে অত্যন্ত দায়িত্বশীল এবং অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রদান করা হচ্ছে সুপ্রিম কোর্টের। তো আমরা বিশ্বাস করি যে ওনারা তদন্ত করে শুধু সত্যই উদ্ঘাটন করবেন না, সেই সাথে আমাদেরকে অত্যন্ত কার্যকরী পরামর্শ ওনারা কমিটিতে দিবেন। যদি কোথাও অভিযোগ আসে, অভিযোগগুলোকে এন্টারটেইন করাও কিন্তু সরকারের দায়িত্ব। তো এটাকে আমরা সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে সরকারের যে পর্যবেক্ষণ আছে, সরকার যে ব্যাপারে সতর্ক আছে, সরকার যে ব্যাপারে কেয়ারিং, এই বিষয়টার মধ্যে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। অন্যদিকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রায় স্থবির খেলাধুলা। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি আনতে পুরনো কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করে নোটিশ জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসির সুপারিশকৃত এই অ্যাডহক কমিটির লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দেয়া। এজন্য 3 মাসের সময়ও বেঁধে দিয়েছে এনএসসি। নির্বাচিত কমিটি গঠনের জন্যই আসলে এই কমিটিটা গঠন করা হয়েছে।
এই জন্যেই এখানে সরকারি কর্মকর্তাদের আধিক্য। এবং তারপরেও আপনারা লক্ষ্য করবেন এই কমিটিতে কিন্তু আমাদের সদস্য সচিব হিসেবে বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য কিন্তু একজন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিকেই রাখা হয়েছে। পাশাপাশি আধুনিক ক্রীড়াঙ্গন গড়তে ক্রীড়া নীতিমালা যুগোপযোগী করতেও উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রাক প্রাথমিক দল বাছাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লিস্টে থাকা ফুটবলারদের পাসপোর্ট চেয়ে ক্লাবগুলোকে চিঠি দিয়েছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রাক প্রাথমিক দলে জায়গা পেয়েছেন আনিসুর রহমান জিকো। প্রায় ১.৫ বছর পর আবারও জাতীয় দলে দেখা যেতে পারে বাংলার বাজপাখি খ্যাত এই গোলরক্ষককে। এছাড়াও এশিয়ান কাপের শেষ ম্যাচের জন্য বসুন্ধরা কিংস থেকে মোট ১১ জনকে ডাকা হয়েছে প্রাক প্রাথমিক স্কোয়াডে। সেই তালিকায় ইনজুরি কাটিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। এছাড়াও ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন, তাজউদ্দিন, সোহেল রানা সিনিয়র ও জুনিয়র, শাহরিয়ার ইমন, হৃদয়, জনি ও শ্রাবণ আছেন বসুন্ধরা কিংস থেকে। আবাহনী থেকে ডাক পেয়েছেন ৭ ফুটবলার: শেখ মুরসালিন, কাজেম শাহ, আলামিন, হৃদয়, শাকিল হোসেন, ইব্রাহিম ও তরুণ মিরাজুল ইসলাম। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান থেকে আছেন ৪ জন: মোহাম্মদ সুজন রেজা, রহমত মিয়া, শাকিল আহাদ তপু ও সুমন রেজা। এছাড়াও ফোর্টিস এফসি থেকে ডাক পেয়েছেন আবদুল্লাহ ওমর ও মঞ্জুরুর রহমান। পুলিশ এফসি থেকে ইসা ফয়সাল ও রাব্বি রাহুল। পিডব্লিউডি থেকে মিনহাজুল করিম স্বাধীন, আরমান ফয়সাল আকাশ। ব্রাদার্স ইউনিয়ন থেকে জামাল ভুইয়া, আরামবাগ থেকে শাওন, ফকিরের পুল থেকে আয়ান। ইনজুরি কাটিয়ে লেস্টারের হয়ে মাঠে ফেরা হামজা চৌধুরী আছেন প্রাক প্রাথমিক দলে। কার্ডজনিত সমস্যায় ভারত ম্যাচ মিস করা ফাহামিদুল ইসলামও ফিরেছেন। আছেন তারিক কাজী, সমিত সোম এবং জায়ান আহমেদ। তবে নাম নেই মিতুল মার্মা ও কিউবা মিচেলের। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের শেষ ম্যাচ বাংলাদেশের। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা আছে লাল সবুজদের। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি মহারণ। সান্তিয়াগো বার্নাবিউতে শেষ ১৬র প্রথম লেগ শুরু হবে রাত ২টায়। টানা পঞ্চমবারের মতো নকআউটে মুখোমুখি হচ্ছে এই দল। আসরের ১৬তম শিরোপায় চোখ লস ব্লাঙ্কোসদের। বিপরীতে রিয়াল বধে আত্মবিশ্বাসী সিটিজেনরা। সান্তিয়াগো বার্নাব্যু রাতে হয়ে উঠবে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র প্রথম লেগে আবারও মুখোমুখি হচ্ছে দুই মহারথী রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইতিহাসের পাতায় এই প্রথম টানা ৫ মৌসুম ধরে নকআউট পর্বে একই দুই দলের দেখা হচ্ছে। এ যেন এক অফুরন্ত প্রতিশোধের গল্প। রিয়াল মাদ্রিদ এবারে নেমেছে রেকর্ড ১৬তম ইউরোপিয়ান শিরোপার খোঁজে। লিগ পর্বে নবম হয়ে প্লে অফের কোষ্টি পাথর পেরিয়ে এসেছে তারা। বেনফিকার কাছে ৪-২ গোলের হারের লজ্জা ধুয়ে দিয়ে ২ লেগ মিলিয়ে ৩-১ জিতে উঠেছে শেষ ১৬তে। এই রাউন্ড চালু হবার পর টানা ২৩তম বারের মতো এখানে তারা। বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে ৫ ম্যাচে ৪ জয়, কিন্তু সেই একটা হারই ছিল ম্যান সিটির কাছে ২-১ গোলে। তবুও ঘরের মাঠে শেষ ২৫ ম্যাচে মাত্র ৩ হার। শেষ ১৬র ১৫টির মধ্যে ১৩টিতেই তারা জিতেছে। বার্নাবিউ তাদের অজেয় দুর্গ। সবকিছু ছাপিয়ে রিয়ালের শিবিরে দুশ্চিন্তার নাম ইনজুরি। এমবাপ্পে ও বেলিংহামের খেলা অনিশ্চিত। রদ্রিগো, মিলিতাও, সেবায়োস, কারেরাস মাঠের বাইরে। কামাভিঙ্গা ফিরলেও আক্রমণে একা লড়তে হবে ভিনিসিউসকে, যিনি শেষ ৬ ম্যাচে সিটির জালে বল জড়াতে পারেননি। আমাদের কারো কাছেই নিজেদের ছোট মনে করার কোনো কারণ নেই। প্রতিপক্ষকে আমরা খুব ভালো করেই চিনি। তারা ২ বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু আমরা আত্মবিশ্বাস নিয়েই ম্যাচে নামছি। আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলব। অন্যদিকে ম্যানচেস্টার সিটি আত্মবিশ্বাসের চূড়ায়। লিগ পর্বে ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি উঠেছে। নাপোলি, ভিয়ারিয়াল, ডর্টমুন্ড, গালাতাসারাকে হারিয়েছে। এমনকি বার্নাবিউতে জিতেছে ২-১ গোলে। গোল করেছিলেন হালান্ড ও ওরাইলি। জানুয়ারির পর ঘরোয়া লিগে ৯ ম্যাচে ৭ জয়, ২ ড্র। নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়ে এফএ কাপে উঠেছে হালান্ড। বিশ্রাম নিয়ে ফিরেছেন। ৫৬ ম্যাচে ৫৬ গোল তার। মারমুশ, সাভিনিও, ফোডেন, ডোকু সবাই ফর্মে, যা মনে রেখেছে কোচ গার্দিওলাকে। এই ম্যাচে নামতে হলে প্রতিপক্ষের প্রতি গভীর সম্মান রাখতে হবে। তাদের চোখে চোখ রেখে বলতে হবে, এই হলো আমাদের দল, এটাই আমাদের পরিচয়। আপনাকে আপনার মতোই থাকতে হবে। এখানে খেলতে হলে সেই জায়গাটা অর্জন করতে হয়। আমি চাই আমরা যেন সত্যি এই মঞ্চে থাকার যোগ্যতা প্রমাণ করতে পারি। এই ম্যাচ শুধু দুই ক্লাবের লড়াই নয়, এ যেন ইউরোপের দুই ফুটবল দর্শনের মহরণ। একদিকে রিয়ালের রাজকীয় ঐতিহ্য, অন্যদিকে গার্দিওলার অপরাজেয় অস্ত্র। বার্নাবিউয়ের রাত আবারও জ্বলে উঠবে আলো আর আগুনে।
তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। থামার নাম নেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরান আমেরিকা মুখোমুখি। জুনেই ফিফা বিশ্বকাপ। ইরান কি আমেরিকা গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে রাজি হবে? আর যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, আদতে কি সঠিক সময়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে? যুদ্ধে কাঁপছে মধ্যপ্রাচ্য, বেড়েই চলেছে লাশের মিছিল। যুদ্ধের এক প্রান্তে ইরান, অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল। সেই ইউএসএ আবার এবারের বিশ্বকাপের হোস্ট। যুদ্ধের সাথে জড়িয়ে যাওয়া অধিকাংশ দেশই খেলবে ফিফা বিশ্বকাপে। জুনেই গ্রেটেস্ট শো অন আর্থ। তাই প্রশ্ন উঠছে, যুদ্ধ যদি না থামে তবে কি ওয়ার্ল্ড কাপ পিছিয়ে যাবে? এদিকে বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। ইরান নারী ফুটবল দলের 5 খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার পর এমন মন্তব্য করেন এফএফআইআরআই এর সভাপতি। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা ফুটবলের স্বাভাবিক সূচিকে বাধাগ্রস্ত করছে। সম্প্রতি ইরাক ফুটবল ফেডারেশন তাদের মেক্সিকোতে নির্ধারিত ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। এত কিছুর পরও ইনফান্তিনো মনে করেন সঠিক সময়ই হবে বিশ্বকাপ। কোনো এক পর্যায়ে আমরা সমাধান পাব এবং বিশ্বকাপ অবশ্যই হবে। বিশ্বকাপ অনেক বড় এবং আশা করি কোয়ালিফাই করা সবাই টুর্নামেন্টে অংশ নেবে। যুদ্ধের ময়দানে এখন দুই শত্রুপক্ষ আমেরিকা আর যুক্তরাষ্ট্র। ইরান কি সেই আমেরিকার মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি হবে? আমরা ইরানের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছি এবং এ বিষয়টিও আলোচনা করেছি যে ইরান দল ফিফা 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে ইরান দলকে অবশ্যই যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে। বিশ্বকাপে জি গ্রুপে ইরান, তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড আর মিশর। এই গ্রুপের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলসে আর একটি সিয়াটলেতে অনুষ্ঠিত হবে। শেখ আশিক, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও। কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।